হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। অঙ্ক এবং রিজনিং থেকে বাছাই করা সেরা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই মক টেস্ট 8-এ। আজকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, ডাব্লিউবিপি হোক বা কলকাতা পুলিশের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা করো না কেন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, সো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজেরা করার চেষ্টা করো। তারপরে দেখো সলিউশন কিভাবে আমরা সব থেকে সহজে করতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে চলে যাবো আমরা একদম প্রথম প্রশ্নে। দুজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার ট্র্যাকে একটি নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে 7 মিটার/সেকেন্ড এবং 8 মিটার/সেকেন্ড গতিতে সাইকেল চালানো শুরু করে। যদি বৃত্তের পরিধি 300 মিটার হয় তাহলে কত সময় পরে তারা শুরুর স্থানে এসে মিলিত হবে? কি বললো, খুব সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নগুলো পরীক্ষা এখন খুবই দিচ্ছে কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো লসাগু গসাগু থেকে আগে যে টাইপের প্রশ্ন আসতো এখন কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। এটা কিন্তু আমরা লসাগু গসাগুর হেল্প নিয়ে করতে পারবো। ঠিক আছে, তো দেখো দুজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার ট্র্যাকে একটি নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে, তাহলে এখানে যদি একটা বৃত্তাকার ট্র্যাক মনে করি এটাকে, এইখান থেকে মনে করো একজন যাচ্ছে 7 মিটার/সেকেন্ড/আওয়ার, সেকেন্ড গতিবেগ নিয়ে, আর অপরজন যাচ্ছে এদিকে 8 মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে। দুজনে চালানো শুরু করলো 300 মিটারের পরিধি, অর্থাৎ এই টোটাল জার্নি করতে হবে তাদেরকে 300 মিটার। তাহলে আমাদের বলেছে কত সময় পরে তারা মিট করবে। একদম সহজ অঙ্ক, জাস্ট এক লাইনে অঙ্ক হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা প্রথমে কি করব, প্রথম জনের টাইম কতটা লাগবে, টোটাল ডিস্টেন্স 300 মিটার ডিভাইডেড বাই টোটাল স্পিড, তার স্পিড হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে প্রথম জনের সময় এত সেকেন্ড। আর দ্বিতীয় জনের সময় লাগবে টোটাল 300 মিটার তাকে কভার করতে হবে ডিভাইডেড বাই তার স্পিড হচ্ছে 8, তাহলে এত সেকেন্ড এই দুটোর জাস্ট কি করব আমরা, এলসিএম বলেছিলাম যে এলসিএম এর হেল্প নিয়ে কিন্তু আমরা করতে পারবো খুব সহজে। তাহলে এদের এলসিএম কত হবে, লসাগু করতে গেলে ওপরে যেগুলো রয়েছে লবগুলো লসাগু করতে হয়। 300 এবং 300 লসাগু 300ই হবে, 7 এবং 8-এর গসাগু 1 হবে, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার 300 সেকেন্ড। অর্থাৎ 300 সেকেন্ড পরে তারা কিন্তু আবার শুরু স্থানে মিট করতে পারবে। অর্থাৎ এতটাই সহজ কোশ্চেন, কিন্তু দেখো আমরা কিন্তু অনেক রকম কিছু ভাবছি, কারণ এটা আমাদের কিন্তু দেখে মনে হচ্ছে যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, বাট উইথ দ্য হেল্প অফ এলসিএম ইজিলি কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে 2 নম্বর প্রশ্ন। সেশনটি প্রত্যেকে লাইক করে দাও, যারা যুক্ত হয়েছে প্রত্যেকে লাইক করো, কারণ এই গুরুত্বপূর্ণ সেশন শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, একজন ব্যবসায়ী কোনো জিনিসের ক্রয় মূল্য থেকে দেখো 10% বেশি ধার্য করেন। বিক্রির সময় কিছু ছাড় দেওয়ার জন্য তার 1% ক্ষতি হয়, সে কত ছাড় দিয়েছে? অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো ভালো করে বুঝবে, ক্রয় মূল্য থেকে 10% বেশি ধার্য করা হয়েছে। অ্যাকচুয়ালি 10% মানে কত সেটা আমরা লিখি, 10% মানে হচ্ছে 1/10। বেশি ধার্য করা হয়েছে কার ওপর থেকে, সিপির ওপর থেকে। অর্থাৎ তুমি যদি কস্ট প্রাইস ধরে নাও যে 10 ইউনিট, তাহলে বেশি ধার্য করা মানে সেটা কি, মার্ক প্রাইস। হ্যাঁ, মার্ক প্রাইস হচ্ছে কত, 10-এর সাথে 1 যোগ করো, 11 ইউনিট। অর্থাৎ 11 ইউনিট মার্ক প্রাইস, কিন্তু বিক্রি কি মার্ক প্রাইসে হয়েছে না, ডিসকাউন্টে হয়েছে কিছু, এবং যার ফলে 1% লস হয়েছে। 1% লস মানে 1/100। লস কার ওপরে হয়, অলওয়েজ কস্ট প্রাইসের ওপরে হয়। তাহলে আবার কস্ট প্রাইসকে আমরা ধরবো এবার 100, 100, আর লসে বিক্রি হয়েছে মানে সেলিং প্রাইস হচ্ছে 100 - 1 মানে হচ্ছে 99। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, এই সিপি আর এই সিপি বোথ আর ইকুয়াল, কারণ একটা দ্রব্যেরই সিপির কথা বলা হয়েছে। তাহলে এটাকে আমরা 100 বানাবো, যেহেতু এটা 100 আছে। তাহলে এটাকে 100 বানাতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকেও 10 দ্বারা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 10 × 11, 110। অর্থাৎ যেটা দাঁড়ালো যে দ্রব্যটির মার্ক প্রাইস অর্থাৎ ধার্য করা হয়েছিল 110 টাকা, কিন্তু সেল করা হয়েছে 99 টাকায়। তার মানে কত টাকা কম নেওয়া হলো, 11 টাকা। তাহলে 11 টাকা কম কততে, সিপি ছিল আমাদের 100, তাহলে 100-তে 11 টাকা কম, সরি মার্ক প্রাইজের উপরে কম নেওয়া হয়েছে, তাহলে 110-এ
110 টাকায় ছাড় দেওয়া হয়েছে 11 টাকা, তাহলে 100-তে কত, মানে পার্সেন্টেজ বের করছি আমরা। তো একটা শূন্য কেটে দিচ্ছি, 11 কেটে গেল, 10%। অর্থাৎ কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 10% ছাড় দেওয়া হয়েছে, যার ফলে তার 1% ক্ষতিও হয়ে গেল। ঠিক আছে, বুঝতেই পারছো। 110 টাকা দাম ছিল, 10% মানে 11 টাকা কমে যাবে, মানে 99 টাকা এসে দাঁড়াবে দাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। 3 নম্বর রয়েছে কি, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত বসবে, এবং আমি তোমাদেরকে বলে দিই যে এই ধরনের যখন ম্যাট্রিক্স থাকবে লুপ্ত সংখ্যা বের করতে হবে, তখন আমি এর আগেও বলেছি, দেখো এখানেও তাই অ্যাপ্লিকেবল হবে। যে সংখ্যার, অর্থাৎ যে কলামের বা যে রোয়ের সংখ্যাগুলো লার্জ থাকবে, দেখে মনে হচ্ছে দেখো এটা সব থেকে লার্জ রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যান্সার কলাম। ঠিক আছে, সাধারণত এটা মেনটেন করা হয়। তো এখানে দেখো 7, 4 এবং 2, এখানে 69 কিভাবে আসতে পারে? গুণ করতে হবে, এত বড় সংখ্যা না হলে তো আসবে না। 91, 7 তারও 91, বাট এখানে কোথাও নেই 7। আচ্ছা, এখানে 69 যোগ গুণ করলে তো কোনোভাবে 69 অ্যাটলিস্ট আসবে না, তাহলে স্কোয়ার করে চেক করা যেতে পারে। 7 এর স্কোয়ার হচ্ছে 49, 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর 2 এর স্কোয়ার হচ্ছে 4। আচ্ছা, 16 আর 4 20, 20 আর 49 মানে হচ্ছে 69। দেখো যোগ করে কিন্তু মিলে গেল, স্কোয়ারের যোগ করে। তাহলে এখানে 3 এর স্কোয়ার মানে 9, 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81, আর 1 এর স্কোয়ার মানে তো 1। তাহলে কি দাঁড়ালো? 9 আর 1 10, 10 আর 81 মানে হচ্ছে 91, মিলে গেল আমাদের। তাহলে এখানে দেখো কি করব, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার মানে 4, 6 এর স্কোয়ার 36 প্লাস 5 এর স্কোয়ার 25, তাহলে হচ্ছে 65। দেখো এটা 40 আর 25, 65। অর্থাৎ প্যাটার্নগুলো আমরা ইজিলি বের করতে পারবো যদি আমরা প্রপারলি প্র্যাকটিস করি। ঠিক আছে, কারণ এই ধরনের কোশ্চেন শুধুমাত্র প্র্যাকটিসের ওপরেই দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারলে প্রত্যেকে? কারণ এগুলো কিন্তু কমন পাবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষায় করে আসতে হবে। ঠিক আছে, সো প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে প্রশ্নটা রয়েছে বর্ণমালা থেকে রয়েছে, যদি এ ও জেড, বি ও ওয়াই, সি ও এক্স ইত্যাদি বর্ণগুলি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তবে শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের পঞ্চম বর্ণের বাঁ দিকের অষ্টম বর্ণ কত হবে? পাজল হয়ে যাওয়ার মতো প্রশ্ন, বাট এতটাই সহজভাবে আমরা এটা সলভ করব। প্রথমে দেখো এ কে জেড আর বি কে ওয়াই, মানে আমরা কি জানি, এর অপোজিট হচ্ছে জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, অর্থাৎ অপোজিট গুলো দিয়ে পরিবর্তন করতে হবে, স্থান বিনিময় করবে। ঠিক আছে, তার মানে কি এ জেডে চলে যাবে, তার মানে আমাদের দেখো আমরা এখান থেকে যদি এইভাবে লিখি, সাধারণত এ বি সি ডি, আর শেষে চলে আসে এখান থেকে এম এন, তারপরে এখান থেকে চলে যাবে একদম এখানে আসবে জেড। তো এটাকে চেঞ্জ করে আমাদের যেটাতে লিখতে বলেছে, আমি আগে বুঝিয়ে দিই ব্যাপারটা, না হলে কোনো লাভ নেই। সলিউশন 2 মিনিটে হবে, বাট 10 সেকেন্ডে হবে, বাট কি হচ্ছে জিনিসটা বুঝতে হবে আমাদের। তাহলে এটাকে উল্টো করে লিখলে এর জায়গায় চলে যাবে জেড, তাহলে এখানে আসবে ওয়াই, তাহলে এখানে আসবে কে এক্স, এইভাবে চলবে। তাহলে এখানে আসবে এন, আর এখানে আসবে এম, এইভাবে চলবে। আর এখানে কে আসবে? এখানে আসবে এ বি, দেখো সি, এইভাবে চলবে। ঠিক আছে, তো এখানে দেখো যেটা বলেছে সেটা হচ্ছে এইভাবে লেখার পরে স্থান বিনিময় করে, তবে শেষ দিক থেকে 15তম বর্ণ। আচ্ছা, শেষ দিক থেকে 15তম বর্ণ কত হবে বলো তো? শেষ দিক থেকে 15তম, তার মানে এখান থেকে কাউন্ট করতে হবে এই দিক থেকে। শেষ থেকে 15তম বর্ণ মনে করো এখান থেকে এন, তারপরে এম এন ও এখানে এলো, তাহলে 15তম বর্ণে আপাতত আমরা এলাম। ঠিক আছে, ডান দিকের পঞ্চম বর্ণ, আচ্ছা এইখান থেকে আবার ডান দিক মানে তোমার এই দিকে আসতে হবে, তাই না? প্লাস হতে থাকবে এই দিকে, তাহলে এখান থেকে পঞ্চম বর্ণ এইদিকে আসা মানে 15 থেকে কমতে কমতে আস্তে আস্তে একের দিকে আসবে, অর্থাৎ -5 হয়ে গেল। এবার বাঁ দিকের অষ্টম বর্ণ, মনে করো এই সমস্ত জায়গায় এলাম, আবার বাঁ দিক মানে এই দিক থেকে আবার এই দিকে যেতে হবে, তাই না? তাহলে এখান থেকে আবার তুমি +8 করলে, অর্থাৎ 15 থেকে 5 10, 10 যোগ 8 মানে হচ্ছে 18তম।
তাহলে এখান থেকে আমরা 18তমতে যদি যাই, ঠিক আছে, সেটা কোথায় যাবে? 18তম বর্ণ মানে আমরা জানি ইংরেজি বর্ণমালার আর হচ্ছে 18তম, ঠিক আছে, আর হচ্ছে 18তম, তারপরে এস হচ্ছে 19তম, টি হচ্ছে 20তম। তাহলে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। আর বুঝতে পারলে প্রত্যেকে কতটা সহজ আমরা করলাম, জাস্ট এতটুকু, ঠিক আছে, বুঝলাম এতটুকু জায়গাতে। ক্লিয়ার হলো? নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে, কোনো আসলের ওপরে যদি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরের সুদ এত টাকা হয়, একই আসলের উপরে দ্বিগুণ সময়ে অর্ধেক বার্ষিক সুদের হারে সরল সুদ কত হবে? কোনো আসলের উপরে 10% চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে 10% মানে কত? 1/10। দেখো এত সহজ নিয়মে তোমাদের কেউ শেখাবে না দায়িত্ব নিয়ে, ঠিক আছে, আমি বলছি তোমাদেরকে। তো প্রত্যেকে ভালো করে ক্লাসটি অবজার্ভ করো, প্রত্যেক দিন তোমরা এই ক্লাসগুলো দেখতে থাকো। ক্লাসের নোটিফিকেশন যদি না পাও, ইউটিউব থেকে প্রপারলি নোটিফিকেশন যাচ্ছে না, সেই জন্য তোমরা কি করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএস ক্যারিয়ার একাডেমি, সেই এনএস ক্যারিয়ার একাডেমিতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে জয়েন হলে তোমরা পরীক্ষার এক্সামের আপডেট যেমন পাবে, আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ যেমন পাবে, ঠিক সেই রকম ক্লাসের সেখানে কিন্তু লিঙ্কও পাবে, যার ফলে তোমাদের কোনো ক্লাস মিস যাবে না, ঠিক আছে। তাহলে 1/10, তাহলে দেখো 10 টাকা যদি রাখা হয়, সেটা বেড়ে হবে কত? 10 যোগ 1 টাকা, 11 টাকা। কত বছরের জন্য? 2 বছরের জন্য। 2 বছরের জন্য রাখলে কি করতে হয়? পাওয়ারে 2 চাপাতে হয়, স্কোয়ার করতে হয়। তাহলে এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 121, ঠিক আছে, 121। এবারে বছরের সুদ বলেছে, 2 বছরের সুদ 525, আর আমরা দেখছি এখানে সুদ কত হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট 21 টাকা। তাহলে 21 মানে হচ্ছে 525, তাই না? তাহলে 1 ইউনিট মানে কত? 21 দিয়ে ভাগ করো, 21 দুগুণ 42, 105, 5 21 105। ক্লিয়ার হলো? তাহলে 1 ইউনিট মানে 25, তাহলে আমাদের প্রিন্সিপাল হচ্ছে এইটা, তাই না? সো প্রিন্সিপাল 100 মানে কত হচ্ছে? 2500। এবার বলেছে একই আসলের সরল সুদ বের করবো, একই আসলের মানে 2500 টাকার দ্বিগুণ সময় মানে 4 বছর অর্ধেক বার্ষিক সুদ মানে 5%। এই তো মুখে মুখে তো হয়ে যায়। তাহলে 100 দিয়ে কেটে দিলে 25। দেখো 4 25 100, 100 গুণন 5 মানে হচ্ছে 500। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, সরল সুদ হবে 500 টাকা। বুঝতে পারলে সকলে? সরল সুদ হবে কত? 500 টাকা। আই হোপ প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রপারলি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন রয়েছে, এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে, কিন্তু ভালো করে দেখো, খুব সুন্দর এটা রয়েছে পার্সেন্টেজ থেকে। একটি শহরে মোট 3 লক্ষ জনসংখ্যার মধ্যে 1,80,000 জন পুরুষ, ঠিক আছে, অর্থাৎ মেল হচ্ছে 1,80,000। 50% অর্থাৎ 50% লোক শিক্ষক, সরি শিক্ষিত হবে এটা। তারপরে কি আছে? তারপরে যদি পুরুষদের 70% শিক্ষিত হয়, তবে কত শতাংশ মহিলা শিক্ষিত? আচ্ছা দেখো, এতজন যদি পুরুষ হয়, তাহলে বাকি থাকলো ফিমেল কতজন? আর 1,20,000, তাহলে টোটাল মিলিয়ে হয়ে যাবে 3 লক্ষ, তাই না? এটা জাস্ট টোটাল সংখ্যা, এর মধ্যে শিক্ষিত অশিক্ষিতর গল্প এখনো আসেনি। এবার দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পুরুষ অর্থাৎ মেল 70% শিক্ষিত, ওকে, কত শতাংশ মহিলা শিক্ষিত? তাহলে ফিমেল কত শতাংশ শিক্ষিত? আমরা ধরে নিলাম X%। আর এই মোট মিলিয়ে গড়ে যেটা, সেটা হচ্ছে 50% শিক্ষিত। দেখো মোট 50% শিক্ষিত লোক আছে, তারা ফিমেল হতে পারে, মেল হতে পারে, বাট অ্যাভারেজ আমরা এখানে মেল দেখলাম 70% আর ফিমেল X%। তাহলে এখান থেকে অ্যালিগেশন করব, 70 - 50 মানে হচ্ছে 20, আর এখান থেকে দেখো 50 - X মানে হচ্ছে কত? এটাই হবে 50 - X। এবার এইটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, আমরা যদি ডিভাইড করি এই দুটোকে, তাহলে কত হচ্ছে? 50 - X বাই 20 সমান, এদিকে মেল কত? টোটাল হচ্ছে 1,80,000 আর ফিমেল হচ্ছে 1,20,000। সব শূন্যগুলো কেটে দাও, 4টে করে আছে, সো শুধু লিখো 18/12। এদিকে পুরুষ বাই স্ত্রী, এদিকেও পুরুষ বাই
মহিলা, ঠিক আছে। 6 দিয়ে 3 6 18, 6 দুগুণ 12। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো 3/2, ঠিক আছে। তাহলে এখানে আমরা করছি দেখো 50 বাই মাইনাস এক্স বাই কত 20 সমান 3/2, 2 দিয়ে এটা কেটে দাও 10। তাহলে এক্স সমান কত হচ্ছে একবারে বের করছি আমরা, 3 10 30, আর এখানে 50, 50 মাইনাস 30 মানে হচ্ছে 20। যদি অসুবিধা হয় একটা লাইন বেশি করো, ঠিক আছে, জায়গার সংকীর্ণতার জন্য আমরা করলাম না। তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 20%। বুঝতে পারছো সকলে? 20% হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিলোজিজম থেকে রয়েছে সিলক, যেটাকে আমরা বলি বিবৃতি। স্টেটমেন্ট দেওয়া আছে 1 নম্বর, সমস্ত পতঙ্গ হলো সাংঘাতিক, দ্যাট ইজ ডেঞ্জারাস। সমস্ত যন্ত্র হলো সাংঘাতিক, অল মেশিনস আর ডেঞ্জারাস। তাহলে বিবৃতি কি বলেছে সেটা আগে আমরা ডায়াগ্রাম তৈরি করব। দেখো এখানে ডায়াগ্রাম তৈরি করছি, সমস্ত পতঙ্গ হলো সাংঘাতিক, তাহলে পতঙ্গটাকে ভেতরে রাখলাম, ঠিক আছে। এরা হচ্ছে কি সাংঘাতিক, তাহলে এটা হচ্ছে সাংঘাতিক, ওকে। আর সমস্ত যন্ত্র হলো সাংঘাতিক, আচ্ছা যন্ত্রও সাংঘাতিক, তাহলে যন্ত্রও সাংঘাতিকের মধ্যে চলে এলো। কিন্তু এই দুটোর মধ্যে কমন পোর্শন যে দেখাতে হবে এইভাবে, সেটা আমরা কিন্তু জানি না। সো সবসময় মিনিমামটা নেব আমরা, এই কমন পোর্শনটা থাকতেও পারে, কিন্তু আমরা যেহেতু জানি না থাকবে কি না, সেই জন্য আমরা নেব না, কিন্তু মাথায় রাখবে। এবার সিদ্ধান্ত, সমস্ত সাংঘাতিক হলো পতঙ্গ, তার মানে সমস্ত সাংঘাতিকটাই পতঙ্গ, এটা তো কখনোই হতে পারে না, কারণ এই ভেতরের অল্প জায়গাটা পতঙ্গ, এইটুকু পোর্শন শুধু পতঙ্গ, তাহলে পুরো সাংঘাতিকটা পতঙ্গ তো হতে পারে না। 1 নম্বর ফলো করছে না। সমস্ত সাংঘাতিক যন্ত্র, এটাও একই রকম ভাবে হতে পারে না। কিছু যন্ত্র হলো পতঙ্গ, একদম তাই, কিছু যন্ত্র হচ্ছে ও হো হো, না এটাও হতে পারে না। কিছু যন্ত্র হলো সাংঘাতিক, এইটুকু যন্ত্র সাংঘাতিক, বাট এই কিছু যন্ত্র পতঙ্গ কে বলেছে হবে, মানে এইরকম কমন পোর্শন থাকতে পারে, বাট থাকবে এই গ্যারান্টি তো আমাদের কেউ দিচ্ছে না, ঠিক আছে। তাহলে 3 নম্বর হচ্ছে না, দ্যাট ইজ নান অফ দ্য অ্যাবাভ, কোনোটিই সত্য নয়, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কোনোটিই সত্য নয়। এগুলো ডায়াগ্রাম ভেবে নিয়ে বসে থেকো না, আবার এগুলো কেটে দিলাম আমি, ঠিক আছে। কোনোটিই সত্য নয়, নান অফ দ্য অ্যাবাভ। প্রশ্ন, 60 টাকা এবং 65 টাকা প্রতি কেজি মূল্যের চা কি অনুপাতে এত টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, এত টাকা মূল্যের চা, এত টাকা মূল্যের চা, এটাও দ্বিতীয় প্রকারের কস্ট প্রাইস, এবং এটা হচ্ছে মিশ্রিত চায়ের সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস থেকে আমাদের এখানে কস্ট প্রাইসটাকে বের করব, তাতে করে আমাদের অ্যালিগেশন করতে সুবিধা হবে। দেখো এটা 65, আর গড়ে কত টাকা এটা কস্ট প্রাইস দাঁড়াচ্ছে মিশ্রিত চায়ের। দেখো এটা যদি সেলিং প্রাইস হয় 10% লাভে, তাহলে ওপরে লিখবো আমরা কত 100, কস্ট প্রাইজের সময় নিচে সবসময় হিসেবটা করতে হয়, 10% লাভ মানে 110, নিচে পার্সেন্টেজ উঠে পয়েন্ট উঠে নিচে 100, এই 100 100 কাটলো, এই 10 10 কাটলো, ঠিক আছে। 11 দিয়ে কাটা যায় কি দেখো তো, 11 6 11 66, 2 22, ইয়েস, এত টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের সিপি, কস্ট প্রাইস। এবার সহজ হয়ে গেল, 65 মাইনাস 62 3, 62 মাইনাস 60 2, দ্যাট ইজ 3:2, 3:2, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 3:2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে রয়েছে সঠিক দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব একটা হয়, আর একটা কিন্তু জলের প্রতিবিম্ব হয়। তো দর্পণ প্রতিবিম্ব জাস্ট কি হবে, পার্শ্বীয় পরিবর্তন হবে, তাই না? অর্থাৎ এইখানে দর্পণটা আছে, তাহলে এই পাশে ছবিটা গঠন হবে এইরকম ভাবে। ছবি যখন গঠন হবে তখন এই দিকটা এই পাশে শো হবে, মানে এই দিকটার সাথে এই দিকটা চলে আসবে, এইরকম হয়ে যাবে, তাই না? দেখো এইটা একই রকম একই দিকে রয়েছে, এটা হতে পারে না, এইটা চেঞ্জ হয়েছে, এই দেখো এটা এদিকে গেছে, এটা এদিকে আছে, এবং সামনের পা ছোট, সামনের পা ছোট, পেছনের পা বড়, ঠিক আছে। এটা দেখো সামনের পা বড়, হতে পারে না, এটাও সামনের পা পিছনের পা সমান, হতে পারে না। একদম অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম দেখেই অ্যান্সার হয়ে যায় এখান থেকে, ঠিক আছে। সেই জন্য রিজনিং থেকে নাম্বার কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্যারি করতে হবে, ওকে, কারণ রিজনিং থেকে খুব সহজে এবং সঠিক অ্যান্সার তোমরা করতে পারবে, ঠিক আছে। যেটা কিন্তু আদার্সের ক্ষেত্রে হয়তো কনফিউশন থাকতে পারে, বাট
রিজনিং তোমাদের কিন্তু ম্যাক্সিমাম স্কোর তুলতে সাহায্য করবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 35, 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকে? যখন এরকম অঙ্ক থাকে প্রত্যেক ক্ষেত্রে আলাদা ভাগশেষ, তখন বিয়োগ করবে প্রথমে, এটা থেকে এটা বিয়োগ। সেম আসবে, দেখো 14, 6, 25 বিয়োগ 19, 6। বাকিগুলো চেক করছি না, দেখো 35 মাইনাস 29, 6 আসবে, 40 মাইনাস 34, 6 আসবে, বাকিগুলো আর চেক করলাম না, সব ক্ষেত্রে 6 আসছে। তাহলে এখানে এদের লসাগু করবে প্রথমে 20, 25, 35 এবং 40। 5 দিয়ে যদি আমরা কেটে দিই, এখানে কত হচ্ছে, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 8 40, আর একবার দাও 4 দ্বারা, 1 হচ্ছে, 5 পরে থাকছে, 7 থাকছে, আর এখানে 2। তাহলে 5 দুগুণ 10, 4 5 20, আর এখানে 7 20 140, 140, আর 10 মানে হচ্ছে 1400। ঠিক আছে, আর এইখানে যেটা 6 ছিল সেই 6টা এখানে মাস্ট বি বিয়োগ করতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে হচ্ছে 1394। মনে রাখবে এখানে যে ডিফারেন্সটা ছিল অলওয়েজ সেটা কিন্তু বিয়োগ করতে হবে। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সেশনটি যদি ভালো লাগে, প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত লাইক করোনি, জাস্ট একটা লাইক করো, কারণ এই গুরুত্বপূর্ণ সেশন তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র আনা হয়। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক রয়েছে, এখানে কোন ছবিটা বসালে এই ছবিটা ফিগারটা কমপ্লিট হবে, এটাকে ফিগার কমপ্লিশন বলা হয়। ঠিক আছে, তো এখানে ডিরেক্ট আমরা এখানে কোনটা পুট করব যাতে করে আমাদের অ্যান্সার এই পুরো ছবিটা ফিগারটা কমপ্লিট হবে। প্রথমে দেখো এইখানে যা আছে এখানে যা আছে এটার উল্টো হবে এখানে। তো এখানে যদি এরকম থাকে ডেফিনেটলি এইটা তো কোনোভাবে আসতে পারে না, কোনটা আসবে না সেগুলো ক্যান্সেল করো প্রথমে। এইটা এইটা এটা এটা আসতে পারে, তাই না? আচ্ছা, এটা দেখো এই ছবিগুলো এইরকম রয়েছে, এই এই এই, তার মানে এই এই এরকম হবে, আর এইটা এই এই, তাই তো? তাহলে এখানে যে ছবিটা থাকবে সেটার এটা ওপরের দিকে থাকবে, এটা নিচের দিকে আছে, সো ক্যান্সেল। এটা ওপরের দিকে আছে, ঠিকঠাক আছে, এটা ভেতরের দিকে থাকবে, এই দেখো ভেতরের দিকে আছে। ছোট্ট ছোট্ট জায়গাগুলোর ডিফারেন্সগুলো দেখবে প্রথমে। এই দেখো এটাও ওপরের দিকে, বাট এটা বাইরের দিকে, প্রথমেই ক্যান্সেল এগুলো। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিচ্ছু করলাম না আমরা, জাস্ট ছোট ছোট কিছু ডিফারেন্সগুলো দেখবো আমরা, এবং সেখান থেকে ইজিলি আমরা অ্যান্সার বের করতে পারবো। এবার দেখো এটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি হচ্ছে, এরকম হবে, তাই না? তারপরে এটা এইরকম হবে, এই দিক থেকে যা যা থাকার থাকবে সবগুলোতে সেমই আছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু এই ছোট্ট জিনিসগুলো আমাদের শুধুমাত্র উল্টো ছিল। তাহলে আমরা অ্যান্সারে পৌঁছে গেলাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো এটার অ্যান্সার কত হবে? 12 নম্বর প্রশ্ন। এ বি এবং সি গ্লাসের আয়তনের অনুপাত যথাক্রমে দেওয়া আছে 1:2:3। তাতে সিরাপ ইস টু জলের অনুপাত দেখো 1:2, তারপরে 2:3 এবং 3:2। এটা হচ্ছে সিরাপের অনুপাত আছে। প্রথমে আমরা টোটাল পরিমাণগুলো বের করব। 2 আর 1 3, 3 আর 2 5, 3 আর 2 5। ঠিক আছে, আমাদের বলেছে মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে সেখানে সিরাপ ও জলের অনুপাত কত হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এদেরকে সমান বানাবো। সমান বানানোর জন্য কত গুণ করতে হবে, দেখো 3 আর 5, 3 5 লসাগু হচ্ছে 15, সো 15 বানাবো। 3 5 15, 5 সাথে 3 15, 5 সাথে 3 15 হয়ে গেল সমান। এইবার সমান যখনই হয়ে গেল তখন পাত্রের অনুপাত বানাবে। প্রথম পাত্রের পরিমাণ 1 ইউনিট, 1 দিয়ে গুণ করবে, দ্বিতীয়টা 2 ইউনিট, 2 দিয়ে গুণ করবে, তৃতীয়টা 3 ইউনিট, 3 দিয়ে গুণ করবে। এবার কত পেলাম আমরা, ব্ল্যাক কালারটা দেখো, 5 একে 5, এই পুরো রেশিওকে গুণ করো, 5 একে 5, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 6 দিয়ে গুণ করো, 6 দুগুণ 12, 3 6 18, 3 3কে 9, 9 দিয়ে 3 নং 27, 9 দুগুণ 18। তাহলে এদেরকে যোগ করলে কত হবে দেখো তো, 5 2 7 7 14, 4 হাতে 1, 2 2 4, আর এখানে কত হচ্ছে 18 18 36, 46, 2 দিয়ে কেটে দাও কত হবে 22, আর এখানে কত হবে 23, 2 দিয়ে কেটে দিলাম। সো 22:23, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে।
চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। কি বলেছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ এই কোশ্চেন মার্কে কত বসবে। এই ধরনের প্রশ্নে আমরা সবসময় ডিফারেন্স চেক করবো, কারণ মোটামুটি দেখো গ্যাপগুলো অনেকটা রয়েছে, কিন্তু প্রত্যেকটা সংখ্যার মোটামুটি একই রকম মনে হচ্ছে গ্যাপগুলো। তো আমরা যখন বড় থেকে ছোট হবে অবশ্যই এই পাশ থেকে শুরু করবে। 24 থেকে 60 মানে কত? 36। 60 থেকে 120 মানে 60। 120 থেকে 210 90। 210 থেকে 336 মানে হচ্ছে 26। 126। তাহলে এই গ্যাপগুলো কত আছে আবার এইগুলো চেক করো তো। 36 থেকে 60 মানে হচ্ছে 24-এর গ্যাপ। 60 থেকে এটা হচ্ছে 30-এর গ্যাপ। 90 এটা হচ্ছে 36-এর গ্যাপ। তার মানে এই গ্যাপগুলো দেখো 6 করে আছে, তাহলে সবগুলো সমান গ্যাপ। ঠিক আছে, তাহলে এইখানে যেটা এটাও 6 হতো, তাহলে এখানে যদি 6 হয়ে থাকে তাহলে 24 আর 6 এখানে কত হবে? কত সাথে 24 থেকে 6 বিয়োগ করে দাও, যেহেতু এটা ছোট থেকে এদিকে আসছে, তো তাহলে 18। 18 আর 6 24, 24 আর 6 36, এইভাবে রয়েছে। 24 আর 6 30। তাহলে এখানে 18 যদি থাকে এখানে কত হবে? 18 হবে, কারণ এখানে সব কমছে। 18 যোগ 18 মানে 36, 36 যোগ 24 মানে 60, এইভাবে ভাবো। তাহলে 18 পেয়ে গেলাম। তাহলে 24 থেকে 18 কমে কত বসবে এখানে, তাই না? 24 থেকে 18 কমে কত বসবে, অর্থাৎ 6 বসবে। তাহলে এখানে হচ্ছে 6। এবার দেখো, এই দেখো 24 থেকে 18 কমে 6, তার মানে 6 যোগ 18 24, 24 যোগ 36 60, এইভাবে বাড়ছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 6। জাস্ট আমরা কি করলাম? ডিফারেন্স চেক করলাম, মাল্টিপল টাইমে ডিফারেন্স চেক করলাম, তাই না? এগুলোকে ট্রায়াঙ্গুলার ফর্ম বলা হয়। দেখো অনেকটা ত্রিভুজের মতো তৈরি হচ্ছে নিচের দিকে ছোট হতে হতে। বোট অ্যান্ড স্টিম। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে, স্রোতের প্রতিকূলে তার মানে ওয়াই ইকুয়াল টু 10, এবং স্রোতের অনুকূলে 18 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে, তার মানে এক্স ইকুয়াল টু কত? 18। স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? স্থির জলে অর্থাৎ বোটের নিজের গতিবেগ কি করতে হয়? দুটোকে যোগ করতে হয়, করে 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 28 ভাগ 2 14, 14 কিলোমিটার প্রতি ঘন্টা। 15 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। কোনো একটি কাজ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়, তারা একসাথে কাজটি 2 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো এটা আমরা সলভ করব, ঠিক আছে? খুব সহজভাবে সলভ করব এটা আমরা। টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন রয়েছে। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন করছো বাট অঙ্ক থেকে তোমাদের স্কোর বাড়াতে পারছো না, ঠিক আছে, যার কারণে ফাইনাল মেরিট লিস্টে তোমরা নিজেদের জায়গা করতে পারছো না, বা ফাইনাল মেরিট লিস্ট থেকে কিছু পয়েন্টের জন্য তোমরা কিন্তু ছিটকে যাচ্ছ, তো তাদের জন্য বলবো ফাউন্ডেশন ব্যাচ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য। এই ব্যাচে যদি তোমরা জয়েন করো, এখানে আমরা টপিক ওয়াইজ ক্লাস দিয়ে থাকি, ঠিক আছে, একদম ডিটেলস ক্লাস পাবে তোমরা। টপিক ওয়াইজ যখন তোমরা প্রত্যেকটা ক্লাস দেখবে, প্রত্যেকটা ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং তারপরে সেখান থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা হবে, তারপরে কিন্তু তোমাদের ম্যাথসের যে ফাউন্ডেশন, যে ভিত, সেটা অত্যন্ত স্ট্রং হবে, ঠিক আছে, যা তোমাদের হেল্প করবে ম্যাক্সিমাম স্কোর তুলতে। তো প্রত্যেকে জয়েন করবে তোমরা এই ক্লাসে। 50% এই মুহূর্তে অফ আছে। 525 টোটাল 1 বছরের কোর্সে তোমরা জয়েন করতে পারছো। লাইভ এবং রেকর্ড পাবে, সমস্ত লাইভের রেকর্ড থাকবে, অনলাইন মক টেস্ট হবে, পিডিএফ ক্লাস নোট সব কিছু অ্যাভেলেবেল থাকবে তোমাদের এই কোর্সে। এবং তার সাথে যদি তোমরা শুধু প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদের জন্য মাত্র 99-এ 17খানা ফুল লেন্থ টেস্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, 85 মার্কের। অ্যারিথমেটিক, জিকে, ইংলিশ, রিজনিং সব কিছু পাবে তোমরা, 17টি ফুল টেস্ট মাত্র 99-এ। পুলিশ হবার স্বপ্ন যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই প্রস্তুতি করবে, ঠিক আছে? চলো তাহলে এটা কি করব, কোনো একটি কাজ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়, তাহলে টাইমে যদি রেশিও আমরা বের করি, দেখো এ বি এবং সি,
এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয় কে? এ। তাহলে এ এর সাথে এ আর বি এবং সি এর যেহেতু রিলেশন, সো এ কে মাঝখানে রাখো, ঠিক আছে, বি এবং সি কে দুপাশে রাখো। তাহলে দেখো এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয়, এ যদি 1 নেয়, এ বি এর তুলনায় দ্বিগুণ, তাহলে বি যদি 1 নেয়, এ নেবে 2 ইউনিট সময়, ঠিক আছে। এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ, অর্থাৎ সি যদি 1 ইউনিট সময় নেয়, তাহলে এ নেবে 3 ইউনিট সময়, ঠিক আছে। জাস্ট এটা দিয়ে এটাকে গুণ করো, 3 1 3, তারপরে এটা দিয়ে এটা গুণ, 3 2 6, তারপরে এটা দিয়ে এটা গুণ, 2 1 2, একবারে হয়ে গেল আমাদের। তাহলে 3 1 3 পেলাম, 3 2 6 পেলাম, 2 1 2। এটা হচ্ছে টাইমের রেশিও। তারা যে টাইমটা নেবে এবং এফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, তাহলে যে এফিসিয়েন্সি বেরোবে সেটা হচ্ছে টাইমের উল্টোটা বেরোবে, অর্থাৎ ইনভার্স প্রপোর্শনাল। তাহলে 3 থাকলে এখানে 1/3, 1/6, 1/2। 3 6 এবং 2 এর লসাগু হচ্ছে 6, সবাইকে 6 দিয়ে গুণ করো, 3 2 6, 6 দিয়ে 6 1 6 এবং 2 দিয়ে 3 2 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাদের এফিসিয়েন্সি টোটাল কত হচ্ছে, 3 4 5 6 ইউনিট। আর আমরা এখানে দেখছি দুদিনে তারা টোটালে কাজটি করতে পারে একসাথে। তাহলে 6 ইউনিট যদি তাদের এফিসিয়েন্সি হয়, দুদিনে তো তারা টোটাল করবে 6 2 12 ইউনিট কাজ। বি একা কাজটি কত দিনে শেষ করবে, তাই না? তাহলে 12 ইউনিট কাজ বি যদি করে, বি এর এফিসিয়েন্সি দেখো 2 ইউনিট, মাথায় রাখবে বি কিন্তু প্রথমে রয়েছে। তাহলে 2 দিয়ে ভাগ করো, 6, 6 ডেজ, ঠিক আছে, 6 দিন সময় লাগবে। আচ্ছা, চিত্রে ত্রিভুজের সংখ্যা বের করতে হবে। খুব সুন্দর দেখো চিত্র রয়েছে এবং এখানে ত্রিভুজের টোটাল নাম্বার বের করতে হবে, যে কতগুলো ত্রিভুজ রয়েছে এই চিত্রে। তো কিভাবে কাউন্ট করবে, এটা আমরা একদম কাউন্ট করেই বের করব। এবং সেটা কিভাবে, প্রথমে একটা করে ত্রিভুজ কাউন্ট করব আমরা, ঠিক আছে। একটা করে ত্রিভুজ কতগুলো আছে, তারপরে দুটো করে ত্রিভুজ কতগুলো এবং তিনটে করে ত্রিভুজ কতগুলো, ঠিক আছে। তারপরে বড় ত্রিভুজগুলো। তো প্রথমে দেখো একটা করে ত্রিভুজ কতগুলো, 1 2, একদম সবগুলো গুনে নাও, 3 4 5 6 7, এটা তো 9 8 9 10, তাহলে এক করে ত্রিভুজ আছে 10টি, ঠিক আছে। একটা করে ত্রিভুজ আছে 10টি। তারপরে এবার 1 2 3 4, 4টি করে, ঠিক আছে, 4টি করে, এখানে 2 নয়, এটা হয়ে যাবে 4টি করে। দেখো এই একটা দুটো তিনটে চারটে, এটা মিলিয়ে একটা ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা, এটা একটা, একটা দুটো, ঠিক আছে। একই লেভেলে আবার নিচে চলে আসো, এই দেখো তিনটে, এই দেখো চারটে, আর এই একটা 5টা, আর একটা আছে কোথায়, এই যে উল্টো করা আছে 6টা, তাহলে এখানে আছে টোটাল 6টা, ঠিক আছে। মিটিয়ে দাও এগুলোকে, পরেরগুলো কাউন্ট করব আমরা। এইবার আরো বড় ত্রিভুজগুলো, একদম বড় যেটা, এইটা, এই একটা, এই দুটো, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল, আর তো ত্রিভুজ নেই, তাহলে টোটাল হয়ে গেল আমাদের দেখো 18টি ত্রিভুজ। খুব জটিল কিন্তু নয় যদি আমরা এইভাবে করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিরেক্ট কিছু ট্রিকি ওয়ে ইউজ করতে পারি, বাট ইন দিস কেস আমাদের কিন্তু এভাবেই করতে হবে এটা, ঠিক আছে। তো 17 নম্বর যেটা রয়েছে, কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হলো 4000 টাকা, বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, কত টাকা সরল সুদে রাখা হয়েছিল? ভালো করে ট্রাই করো এটা। দেখো কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হলো এত টাকার বার্ষিক, তার মানে এখানে যে সরল সুদ সেটা হচ্ছে 4000 টাকার বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তাহলে 4000 টাকা যদি আমি টোটাল ধরি, ঠিক আছে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 10%, তাহলে 1/10 হচ্ছে, 10 দিয়ে এটাকে ভাগ করলে হবে কত, 400, এখানেও 400, আর একবার আসবে 10 দিয়ে গুণ করো এটাকে,
কত হচ্ছে 40। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কতটা অ্যাকচুয়ালি? চক্রবৃদ্ধি সুদ কতটা হচ্ছে দেখো, 400 যোগ 400, 800 প্লাস 40, তার মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 840। এখানে হচ্ছে 400 400 800, আর এখানে 40, টোটাল হচ্ছে 840। ওকে, বাট আমাদের কি বলেছে যে কোন আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ এর টাকার অর্ধেক, এখানে যে চক্রবৃদ্ধি সুদ তার অর্ধেক। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট কত হবে বলেছে, এটার অর্ধেক মানে 420। ঠিক আছে, তাহলে কোনো আসলের পি টাকা রাখা হয়েছিল, পি আর আর হচ্ছে 8%, 3 বছর বাই 100 সমান কত বলেছে 420। 3 14 42, আর কত দিয়ে কাটবো দেখো, 4 2 8, 4 25, আর 2 দিয়ে এটাকে কেটে দাও 70। তাহলে পি সমান কত হচ্ছে, পি সমান 7 25 হচ্ছে 100, 6 25 150, 7 25 175, তাহলে 1750 টাকা। অপশান সি, একদম সহজ নিয়মে আমরা করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, যখন রিজনিং এবং ম্যাথামেটিক্সের এই মিক্স টাইপ সিরিজ তোমরা করবে তখন তোমাদের কিন্তু প্র্যাকটিস আরও বেটার হবে। অনেকে বলছো যে স্যার ম্যাথামেটিক্স রিজনিং আলাদা দিন, আলাদার থেকে যখন মিক্সড করবে সেটা তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন বলতে পারো। কারণ পরীক্ষা তোমরা এরকমই মিক্সডই সলভ করবে, কখনো ম্যাথস কখনো রিজনিং, এইভাবে মিক্সড তোমরা প্র্যাকটিস করো, আমি বলছি তোমাদের কিন্তু প্র্যাকটিস অনেক বেটার হবে। শুধু অঙ্ক যখন পরপর করবে সেটা এক রকমের হয়, যখন অঙ্ক রিজনিং একসাথে করবে সেটা আর এক রকমের হয়, এবং তার সাথে যদি জিকেও এখানে অ্যাড থাকতো সেটা কিন্তু তোমাদের জন্য আরও এফেক্টিভ হতো। বাট আমরা জিকে আনতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, এখানে ম্যাথস এবং রিজনিংটাই আমি তোমাদের দিচ্ছি, অন্তত এইভাবে সলভ করো, তোমরা এইভাবে প্র্যাকটিস করো, খুব ভালো হবে। তাহলে দেখো এখানে যেটা রয়েছে সেটা 4 5 13, খুব বড় বড় নেই তো ডিফারেন্স চেক করতেই পারো। 4 আর 1 5, 5 আর 8 13, 13 আর 10, এখানে হচ্ছে কত 23 আর 26 নাকি, তারপরে এখানে 49 আর কত হচ্ছে 9 আর 6, আর এখানে হচ্ছে 4 5, তার মানে 4 হবে। 9 আর 6 15, 5 হাতে 1, 4 4 8 আর 1 9, 95, আর এখানে কত হবে? তাহলে আলটিমেটলি কি হলো? আচ্ছা, এখানে যদি আমরা এভাবে করি, ডিফারেন্স আরেকবার চেক করতো, 7 2 না, আরবিট্রারিলি হচ্ছে এখানে, তাহলে হবে না। তাহলে আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। এখানে পর্যন্ত ঠিকই ছিল, 1-এর স্কোয়ার যদি করি হচ্ছে না, তাই না? তো এখানে কিছু মাল্টিপল আকারেও থাকতে পারে, আমরা চেক করব। যে 4 গুণন 1, 4 একে 4 যোগ 1, 5 গুণ 10 যোগ 3, তাই না? আচ্ছা, 4 দুগুণ 8 মাইনাস যদি 3 করি, 5 দুগুণ 10 প্লাস 3, 13 দুগুণ 26। ইয়েস, দেখো এইরকম হতে পারে মনে হচ্ছে। 4 রয়েছে, সো 4 দুগুণ 8 হয়, তাই না? মাইনাস 3 করলাম। 5 দুগুণ 10 হয়, প্লাস 3 করলাম। 3 13 39 হয়, সরি 13 দুগুণ 26 হয়, 2 করে গুণ হচ্ছে যেহেতু, প্লাস 3 না মাইনাস 3, মাইনাস 3, তাহলে অল্টারনেট করছে। ইয়েস, একদম সঠিক পেয়ে গেলাম। 23 দুগুণ 46 প্লাস 3, এখানে 49 দুগুণ 98 মাইনাস 3, 95 ইন্টু 2 প্লাস 3 করতে হবে, তার মানে 95 ইন্টু 2 প্লাস 3, তাহলে 95 ইন্টু 2 দেখো, 5 90 দুগুণ 80, 180 প্লাস 5 দুগুণ 10 মানে 190 যোগ 3 মানে 193। খুব সুন্দর কোশ্চেন এটা। ঠিক আছে, প্যাটার্নটা দেখো খুব সুন্দর রয়েছে, ইন্টু 2 প্লাস মাইনাস 3 প্লাস 3 অল্টারনেট। ঠিক আছে।
19 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। দেখো, তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 42। তার মানে এ যদি ধরি, এ আর বি হচ্ছে 42, দ্বিতীয় তৃতীয়র গুণফল 56, তার মানে বি এবং সি যদি হয় তৃতীয় তাহলে 56, আর প্রথম ও তৃতীয় তার মানে এ ইন্টু সি এটা হচ্ছে 48। ঠিক আছে, বলেছে সংখ্যাগুলির সমষ্টি বের করতে হবে। আমরা এখান থেকে যে কোনো দুটোকে আমরা যদি তুলে নিই, এ বি ইন্টু বি সি কত হচ্ছে 42 ইন্টু 56 ডিভাইডেড বাই কোনটা দিয়ে ভাগ করা যায় দেখো তো, এ বি দিয়ে যদি ভাগ করি হবে না, এসি, এসি দিয়ে যদি ভাগ করি, ইয়েস এসি দিয়ে ভাগ করি, হ্যাঁ 48 দিয়ে, তাহলে কি লাভ হবে আমাদের, একটা এ যাবে একটা সি যাবে, তাহলে উপরে পড়ে থাকলো অনলি বি স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 6 8 48, 6 7 42, 8 দিয়ে 7 8 56, 7 ইন্টু 7 তার মানে 7 স্কোয়ার, তাহলে বি এর মান হয়ে গেল 7। বি যদি 7 হয় তাহলে প্রথমটা থেকে এ কত হবে, তাহলে এ হবে কত 6 7 42, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে 6, আর এ যদি 6 হয় তাহলে সি কত হবে, এখান থেকে 6 দিয়ে ভাগ করো, 6 8 48, 8, তাহলে এই এ বি এবং সি পেয়ে গেলাম, এদের যোগফল কত 8 6 14 আর সাথে 21। খুব 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 সুন্দর প্রশ্ন এটা, ঠিক আছে, খুবই সুন্দর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, কোন সংকেত অনুযায়ী মাদারকে যদি এই লেখা হয় তাহলে সংকেত অনুযায়ী ফ্রেন্ডকে কি দ্বারা প্রকাশ করা হবে। মাদার MOTHER, দেখো PNIUSF, ঠিক আছে, তাহলে ফ্রেন্ডকে কি লেখা হবে, FRIEND, ফ্রেন্ডকে কি লেখা হবে, দেখো তো প্যাটার্ন কি আছে, MNOPUSTUHI, দেখো এইভাবে হচ্ছে নাকি একবার, MN, এম এর পরেরটা এখানে আছে +1, OP, ও এর পরেরটা এখানে আছে +1, আবার STU, টি এর পরেরটা আছে এখানে +1, আর HI এটা পরে আছে এখানে, EF, ইয়েস একদম এক্স্যাক্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এফ এর পরে EFG, জি আসবে এখানে, এস আসবে এখানে, IJ আসবে এখানে, EF আসবে এখানে, NO আসবে এখানে, DE আসবে এখানে, তাহলে হয়ে গেল SGF, SGF, জেইও এখানে নেই, জেইও এখানে আছে, SGF, ইয়েস অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর কিন্তু এটা রয়েছে কোডিং ডিকোডিং থেকে। আরও একটা রয়েছে কোডিং ডিকোডিং থেকে, বলেছে যদি সংকেত অনুযায়ী 37 মানে যদি এটা হয় তাহলে 5 8 3 মানে যদি এটা হয় তাহলে ওই নিয়ম অনুযায়ী কাস্ট মানে কি হবে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি মিল কি আছে দেখো, এই দুটোর মধ্যে মিল আছে ক্লাস, এখানে দেখো ক্লাস, আর এই 37 আর এটার মধ্যে মিল আছে অনলি 3, তাহলে ক্লাস মানে যদি 3 হয় তাহলে এখানে পড়ে থাকলো কাস্ট অ্যান্ড, আর এখানে পড়ে থাকলো 5 8, তাহলে 5 8-এর মধ্যে কাস্ট মানে কোনটা হবে আর অ্যান্ড মানে কোনটা হবে এক্স্যাক্ট বলতে পারছি না আমরা, তাহলে অল্টার হবে, আইদার অর হবে, আইদার কাস্ট মানে যদি 5 হয় তাহলে অ্যান্ড মানে 8 হবে, কাস্ট মানে যদি 8 হয় তাহলে অ্যান্ড মানে 5 হবে, তার মানে এইদার অর, ঠিক আছে, অপশন ডি 5 অথবা 8 যে কোনো একটা হবে কাস্টের ভ্যালু, তাছাড়া তুমি এক্স্যাক্ট কিন্তু এখান থেকে আর বের করতে পারছো না। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে রয়েছে, যদি তুমি 39 কিলোমিটার 26 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাও এবং পরে এত কিলোমিটার এত গতিবেগে যাও এবং পরে শেষ এত কিমি এত গতিবেগে যাও তাহলে গড় গতিবেগ কত তোমার, গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স কত 39 প্লাস আবার 39 প্লাস এগেন 39 ডিভাইডেড বাই টাইম, টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড,
তো ডিস্টেন্স প্রথমে গেল 39, স্পিড হচ্ছে 26, এগেইন 39, স্পিড হচ্ছে 39, এগেইন 39, ডিস্টেন্স, স্পিড হচ্ছে 52। আমরা ক্যান্সেল করব এখানে, 13 দিয়ে 13 2, 13 দিয়ে 3, এটা তো কেটে যাচ্ছে, 1 হচ্ছে, এটা দিয়ে কেটে দিলে 13 দিয়ে 3 13 39, 4 13 52, তাহলে ওপরে পাচ্ছি 3 ইন্টু 39 ডিভাইডেড বাই 4 হচ্ছে লসাগু, তাহলে 4 ওপরে কত হচ্ছে দেখো, 2 2 4, তাহলে 3 2 6, প্লাস এখানে 4 একে 4 প্লাস 3, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 3 ইন্টু 39 ডিভাইডেড বাই 6 4 10 আর 1 13, আর এই 4 চলে আসবে আমাদের একদম ওপরে। 13 দিয়ে দেখো 3 13 39, 3 4 12, 3 12 36, 36, ঠিক আছে, 36 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পিতা পুত্রের অঙ্ক রয়েছে আমাদের নেক্সট প্রশ্নে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 ইয়ার্স। বর্তমান বয়সের সমষ্টি বলেছে। 10 বছর পূর্বে পিতা তাহাদের বয়সের অনুপাত ছিল 7:2। 7:2 এটা ছিল 10 বছর আগে, -10 ইয়ার্স, ঠিক আছে। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, বর্তমানে তাদের সমষ্টি যদি 65 হয়, তাহলে 10 বছর আগে ছিল -10, দুজনার 20 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 45। তাহলে 10 বছর আগে তাদের দুজনের সমষ্টি ছিল 45, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 7 আর 2 9 ইউনিট, তাহলে 9 ইউনিট মানে হচ্ছে 45। 1 মানে কত? 5 নং 45, 1 মানে 5, তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 1 মানে যদি 5 হয়, 1 মানে যদি 5 হয়, তাহলে 5 7 35 প্লাস 10 বছর মানে 45, আর এখানে 2 মানে কত? 5 2 10 প্লাস 10 বছর 20, তাহলে অ্যাকচুয়ালি রেশিও যেটা হবে 45:20। 5 নং 45, 4 5 20, দ্যাট ইজ, কিছু একটা কি মিস্টেক করলাম? মিস্টেক তো হয়েইছে। আমরা 10 বছর পরের বের করব, তাহলে এখানে 10 বছর যখন যোগ করলাম আমরা, তখন এটা থেকে প্রেজেন্টে আসলো, এরপরে আরো 10 যোগ করলে তারপরে যাবে আমাদের আরো 10 বছর পরের বয়স। তাহলে এখানে আমরা কিন্তু খুব সাবধানে করব। দেখো, এটা রয়েছে আমাদের 10 বছর আগে, সেখান থেকে তুমি যখন 10 যোগ করবে প্রেজেন্ট আসবে, আরো 10 মানে 20 যোগ করতে হবে, তাহলে এখানে হবে 55, আর এখানে 20 যোগ করলে হবে 30, তাহলে 5 11 55 ইস্টু 4 5 6 30, 11:6। অপশান এ কি করলাম? 55:30 করেছি, ঠিক আছে। তাদের রেশিও হচ্ছে 10 বছর পরে 11:6। দেখো, সুমনা কোন স্থান থেকে চলা শুরু করে প্রথমে উত্তর দিকে যায়? আচ্ছা, ডিরেকশন সেন্স থেকে রয়েছে। দেখো, ডিরেকশন সেন্স মানে এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। প্রথমে উত্তর দিকে গেল 40 মিটার, তাহলে এখান থেকে যদি উত্তর দিকে 40 মিটার যায়, আমি ধরে নিলাম এটা উত্তর দিকে 40 মিটার। তারপর পরপর 3 বার ডান দিকে ঘুরেছে, ডান দিক মানে এইদিকে। প্রথমে হচ্ছে 120, তারপরে 40, আবার ডান দিক মানে নিচের দিকে আসবে, 40 মানে এই বরাবর হয়ে গেল। এগেন ডান দিক মানে এইদিকে আসবে, কতটা? 80, মোটামুটি এই সমস্ত ধরো। শুরুর স্থান থেকে এখন সে কতটা দূরে? দেখো, শুরুর স্থান থেকে এই গ্যাপটা আছে, এটা 120, তাহলে এই পুরোটা 120, তার মধ্যে 80, তাহলে এটুকু হবে কত? 40। তাহলে 40 অপশান আছে এতে আর ডিতে, বাকি দুটো ক্যান্সেল। এবং কোন দিকে? তাহলে এখান থেকে কোন দিকটা হয়? এই দিকটা, পূর্ব দিক, তাহলে 40 মিটার এবং পূর্ব, 40 মিটার পূর্ব, অপশান ডি, ঠিক আছে। 40 মিটার পূর্ব, অপশান ডি। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, ডু ইট ইয়োর সেলফ, অর্থাৎ এটার অ্যান্সার কত তোমাদেরকে নিজেদের কমেন্ট করে জানাতে হবে কমেন্ট সেকশানে, ঠিক আছে। তো প্রত্যেকে এটার অবশ্যই প্রশ্নের উত্তর কত হবে এটা অবশ্যই জানাবে। তার সাথে তোমাদেরকে অবশ্যই বলবো সেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং যারা আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের বেল আইকন যেটা রয়েছে বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে।
চলো আজকের সেশন এখানে রাখছি, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।